বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদের মধ্যে বাংলাদেশের প্রকৃত বন্ধুকে অথবা বাংলাদেশের কার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা উচিত? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি আলামিন ইসলাম রিকন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে কে ঘনিষ্ঠ বন্ধু এটা বুঝতে হলে প্রথমে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ন্যাশনাল ইন্টারেস্ট বুঝতে হবে। মানে প্রত্যেকটা দেশের স্ব ইন্টারেস্ট কী, তারা এই অঞ্চলে কিভাবে তাদেরকে দেখতে চায় অথবা তারা কিভাবে এই অঞ্চলে থাকতে চায়। আর এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে 1947, 1971 এবং বর্তমান সময়। কারণ 1947 সালে যখন দেশ বিভাগ হয় তখন অনেকগুলো সমস্যা রেজ করে। আর এই সমস্যাগুলো একদিনে তৈরি হয়নি। কারণ যখন ব্রিটিশরা ভারত উপমহাদেশ দখল করে, এই বিশাল ভূখণ্ড শাসন করা অথবা নিয়ন্ত্রণ করা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। কারণ এখানে কোনো না কোনো বিদ্রোহ লেগেই থাকতো। তখন ব্রিটিশরা অনেকগুলো কৌশল গ্রহণ করে, আর এই কৌশলের মধ্যে অন্যতম একটা প্রধান কৌশল হলো ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ বিভক্ত করো এবং শাসন করো। এখন এই বিভক্তটা হয় দুইটা ধর্মের ভিত্তিতে। হিন্দু এবং মুসলিম ট্যাগ দিয়ে দুটি আলাদা জাতি তৈরি করে ফেলে। তারা এক একটা জাতিকে এক এক সময় বিভিন্ন সুযোগ সুবিধা দিতে থাকে, অন্য জাতিটি আবার খেপে ওঠে, ফুলে ফেপে ওঠে। তখন তাদের ভিতর শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। এই সাম্প্রদায়িক দাঙ্গার কারণে হিন্দু এবং মুসলিমদের ভিতরে ক্ষোভ, বিদ্বেষ, অবিশ্বাস এবং একে অপরকে শত্রু ভাবতে থাকে। 1947 সালে আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়। কিন্তু এই বিভাজনে ভারতের ন্যাশনাল কংগ্রেস কোনোভাবেই খুশি হতে পারে নাই। কারণ তারা চেয়েছিল অখণ্ড ভারত, মানে আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত এই বিশাল ভূখণ্ড নিয়ে একটিমাত্র দেশ চেয়েছিল। কিন্তু আলী জিন্নাহর বাধার কারণে সেটি আর হয়ে ওঠে না। ফলে 1947 সালের আশেপাশে তৈরি হয় ভারত, পাকিস্তান, স্বাধীন হায়দ্রাবাদ, সিকিম, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এই বিভাজনের ফলে ভারত একটা অস্বস্তিতে পড়ে যায়। এই অঞ্চলে ভারত চাপে পড়ে যায়, কারণ ভারতের দুই পাশেই আছে পাকিস্তান। এর ভিতরে 1947 সালে জম্মু এবং কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে জম্মু এবং কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে কিছুটা ভারত, কিছুটা পাকিস্তান শাসন করতে থাকে। 1950-60 দশকের দিকে পাকিস্তানের অর্থনীতি এবং সামরিক শক্তি ফুলে ফেপে ওঠে। কারণ তারা পূর্ব পাকিস্তান থেকে, অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে অর্থ সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ করতে থাকে, যার ফলে এই অঞ্চলে একটা ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে ভারত এই বিশাল ভূখণ্ড শাসন করতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হন। পশ্চিম পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান থেকে অর্থ সম্পদ লুট করতে থাকে, তখন পূর্ব পাকিস্তানের জনগণের ভিতরে ধীরে ধীরে ক্ষোভ বাড়তে থাকে। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শুধুমাত্র অর্থনৈতিকভাবেই শোষণ করেনি, তারা এদেশে রাজনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক শাসন শোষণ চালাতে থাকে। এই ক্ষোভের কারণে বিভিন্ন আন্দোলন শুরু হতে থাকে। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1969 সালে গণ অভ্যুত্থান এবং সর্বশেষ চূড়ান্তভাবে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। এখন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারত যে বাংলাদেশকে হেল্প করছে, এইটা শুধু বাংলাদেশকে ভালোবেসে করে নাই, এটা ভারতের প্রয়োজনে করেছে। এখন কিভাবে প্রয়োজনে? কারণ এই অঞ্চলে ভারত, পাকিস্তান এবং চায়নার চাপের কারণে অস্বস্তিতে ছিল। তারা এই অস্বস্তি থেকে বের হয়ে আসার পথ খুঁজছিল। কিন্তু এরই মাঝে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তাদের কাছে একটি আশার আলো হয়ে দাঁড়ায়। তারা তৎকালীন সময় বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সামরিক সাপোর্ট এবং সরাসরি যুদ্ধে লিপ্ত হয় এবং পাকিস্তানকে এই অঞ্চল থেকে বিতাড়িত করে। ফলে ভারতের যে দীর্ঘদিনের একটা চাওয়া, সেই চাওয়াটার বাস্তবায়ন হয়। সৃষ্টি হয় আমাদের নতুন সম্ভাবনাময় সোনার বাংলাদেশ।
এবার ভারতের ন্যাশনাল ইন্টারেস্টটা একটু দেখি। ভারত দক্ষিণ এশিয়ায় নিজেকে কি হিসেবে দেখতে চায়, অথবা তাদের সুপ্ত বাসনা কি, তারা কি চায়। ওই যে শুরুর দিকে বলছিলাম, ভারত কিন্তু চায় আফগানিস্তান থেকে একেবারে মিয়ানমার পর্যন্ত এইটা সম্পূর্ণ একটি দেশ হোক, আর সেটি হোক ভারত। এই স্বপ্ন শুধু তারা দেখে বসে রয় নাই, এর জন্য তারা নীল নকশাও তৈরি করে। এমনকি তারা এই বিশাল ভূখণ্ড নিয়ে অখণ্ড ভারত নামের একটি মানচিত্র প্রকাশ করে। এবং শুধু তাই না, তারা কিন্তু এই অঞ্চলের দুটি স্বাধীন দেশ তাদের নিজেদের করে নেয়। সেটা হচ্ছে স্বাধীন হায়দ্রাবাদ এবং স্বাধীন সিকিম। ভারতের মধ্যে তারা কিন্তু দুটি স্বাধীন দেশ ছিল, কিন্তু সময়ের ব্যবধানে ভারত তাদেরকে দখল করে ফেলে। ভারত থেকে পতিত নদীর প্রায় 15টা নদীর উজানে ভারত বাদ দেয়। মানে যখন বর্ষাকাল হয় তখন তারা পানি ছেড়ে দেয়, এ সময় বাংলাদেশ তলিয়ে যায়। আবার যখন গ্রীষ্মকাল আসে তখন তারা বাঁধগুলো আটকিয়ে দেয়। ফলে বাংলাদেশের ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য বিশাল একটা সংকট তৈরি হয়। এর দ্বারা আমরা কি বুঝি? ভারত এই অঞ্চলে একক আধিপত্য প্রতিষ্ঠিত করতে চায়, আর এর জন্য যত প্রকার কৌশল শক্তি প্রয়োজন এগুলো তারা করতেছে। এখন বাংলাদেশের কথায় আসি। বাংলাদেশ এই অঞ্চলে কি চায়? বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতি কি? বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু অপরদিকে এটাও তো সত্য কথা, বাংলাদেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। বাংলাদেশকে রান করার জন্য অবশ্যই ইন্ডিয়ার সহযোগিতা প্রয়োজন, অথবা ইন্ডিয়া থেকে পণ্য আমদানি করতে হয়, আমদানি করেই বাংলাদেশকে চলতে হয়। অথবা এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যদি ভারত থেকে আমদানি না করে অন্য দূরবর্তী কোনো দেশ থেকে আমদানি করা হয়, তখন কিন্তু জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে। আর এই অঞ্চল হচ্ছে আন্দোলনের জন্য সেরা। যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হতেই পারে, এটা বাংলার ইতিহাস দেখলেই সহজেই বোঝা যায়। সুতরাং বাংলাদেশ চাইলেই এই অঞ্চলে একা একা চলতে পারবে না, অবশ্যই তাকে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক মেনটেন করেই চলতে হবে। এখন এমত অবস্থায় বাংলাদেশের জন্য সবচেয়ে চিন্তার বিষয়টা কি? বাংলাদেশকে দখল করতে কিন্তু পাকিস্তান অথবা চায়না আসবে না, অথবা থাইল্যান্ড আসবে না, কারণ বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে ভারত এবং মায়ানমার, আর পাশে আছে ভুটান এবং নেপাল। এখন বাংলাদেশ যদি কখনো দখল হয় তাহলে দুটি দেশ থেকে দখল হওয়ার সম্ভাবনা আছে, একটি হলো ভারত আর একটি হচ্ছে মায়ানমার। আর আমরা জানি মায়ানমার কখনই বাংলাদেশকে দখল করতে আসবে না, কারণ মায়ানমারের নিজেদেরই অভ্যন্তরীণ অনেক সমস্যা জর্জরিত। বর্তমানে মায়ানমার তাদের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে এগুলোকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। তারা বাংলাদেশের দিকে কখন তাকাবে? তাহলে বাংলাদেশের কি করা উচিত? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বর্তমানে পাকিস্তানের অবস্থা দেখি। পাকিস্তান বর্তমানে অর্থনৈতিকভাবে খুবই সংকটে আছে, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাকিস্তান শাসন করে তাদের সেনাবাহিনী। একটা কথা প্রচলিত আছে, প্রত্যেকটা দেশের একটা সেনাবাহিনী থাকে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর একটি দেশ আছে, আর সেটি হলো পাকিস্তান। আমরা বর্তমানে পাকিস্তানের অবস্থাটা একটু অনুধাবন করি। বর্তমানে পাকিস্তান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক উভয় দিক থেকেই সংকটে আছে। কারণ পাকিস্তানের একদিকে আফগানিস্তান, অপরদিকে ইন্ডিয়া, উভয়ের সাথেই পাকিস্তানের সম্পর্ক খারাপ। এখন পাকিস্তানের দরকার বিশ্বস্ত এলাই, অথবা ভারতকে চাপে রাখার জন্য পাকিস্তানের একটি বিশ্বস্ত সঙ্গী দরকার, আর সেই সঙ্গীটা হতে পারে বাংলাদেশ। এজন্যই আমরা রিসেন্টলি দেখতে পাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সচিব বড় বড় মহল থেকে বাংলাদেশে আসে এবং সামরিক চুক্তি করার চেষ্টা করতেছে। এখন যদি আমরা বাংলাদেশের এন্ডে থেকে এই চুক্তিটাকে বিবেচনা করি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা তো বুঝে গেছি যে এই অঞ্চলে ভারত কি চায়, ভারতের মূল ইন্টারেস্টটা কোথায়। যদি এই চিন্তা করেন তাহলে বাংলাদেশের জন্য একটা সুযোগ হয়ে আসছে পাকিস্তান। কারণ পাকিস্তান একদিকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, অপরদিকে বাংলাদেশও নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এমতো অবস্থায় বাংলাদেশ পাকিস্তান যদি একটি সামরিক চুক্তি করে যে একে অপরের বিপদে এগিয়ে আসবে, তাহলেই কিন্তু 1947 সালের মতো একটা ভারসাম্য চলে আসবে। তখন চাইলেই ভারত তাদের ইচ্ছা মতো যে কোনো শর্ত, যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারবে না। বর্তমানে পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল,
পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল, এটা ঠিক আছে, কিন্তু কোনোভাবেই ভারতের থেকে সামরিকভাবে দুর্বল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই অঞ্চলে পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক অস্ত্র আছে। সুতরাং পারমাণবিক অস্ত্র থাকার কারণে ভারত কখনই সাহস করবে না পাকিস্তানকে দখল করতে অথবা পাকিস্তানকে শাসন করার। আর এই সুযোগটাই বাংলাদেশ নিতে পারে, যেটি নিয়েছে কয়েকদিন আগে সৌদি আরব। আমরা জানি সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের ভিতরে একটা সামরিক চুক্তি হয়। এই চুক্তির আন্ডারে সৌদি আরব যদি কোনো দেশের সাথে সামরিকভাবে যুদ্ধে জড়ায়, তখন পাকিস্তান সরাসরি সেই দেশের সাথে যুদ্ধ করে, এবং পাকিস্তানকেও যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি আরব সরাসরি যুদ্ধ করবে, অর্থ দেবে, অস্ত্র দেবে। এই ধরনের যে একটা চুক্তি, এই চুক্তিতে একটা উইন উইন সিচুয়েশন হয়, এখানে দুই দেশই লাভবান হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা আরো উইন উইন সিচুয়েশন, কারণ এই অঞ্চলে বাংলাদেশকে টিকে থাকতে হলে অবশ্যই কৌশলী হতে হবে এবং সবার সাথে বন্ধুত্ব করেই চলতে হবে। আর এই বন্ধুত্বটা যদি এরকম একটা কৌশলের মধ্য দিয়ে হয়, তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না। আশা করি আজকের আলোচনার মূল থিমটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।